মাজার ভাঙা হলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, ৩২ নম্বর ভাঙা হলো, অর্থাৎ মব সন্ত্রাস হলো, এই নিয়ে কিন্তু তারা কোনো সার্চ কমিটি করলেন না। আপনি কি বলবেন যে আসলেই কি আন্দোলনের পরিস্থিতি তৈরি করার মতো একটা সুযোগ তৈরি হয়ে যাচ্ছে বিরোধী দলের জন্য, আর ঈশান কোণে কি আসলে মেঘ জমেছে? না, আসলে দেখুন যে শুভঙ্করের কিছু ফাঁকি তো শুরু থেকেই রয়ে গিয়েছিল। তো সেই ফাঁকিগুলো যখন সামনে আসছে তখন সরকারি দল স্বাভাবিকভাবেই নতুন করে কিছু বিষয় ভাবছে, এবং সেই ক্ষমতা কেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো আমরা যখনই দেখি, এর আগেও আমাদের অভিজ্ঞতা বলে যে তারা যখন ক্ষমতায় থাকে তখন স্বাভাবিকভাবেই তাদের যেই স্বার্থগুলো তারা সামনে প্রথমেই বিবেচনা। সরকার সবসময় নিজেকে নিয়ন্ত্রক কেন মনে করে, মানে সবসময় কেন তারা ফ্যাসিলিটেটর না হয়ে তারা কন্ট্রোলার হতে চায়? এইটা আমাদের রাজনৈতিক এখানে যে নিয়োগটা হবে এটা তো সরকার তার পছন্দ অনুযায়ী নিয়োগ তো কোনো না কোনো ভাবে নিশ্চিত করবেন, এটা করা যায়। সার্চ কমিটিটা তৈরি হলে, সার্চ কমিটিও আমরা দেখেছি অতীতে মোটামুটি সরকারের দিকে সহানুভূতিশীল ব্যক্তিরাই নিয়োগ পান। জি, কিন্তু সেক্ষেত্রে সরকার তার চেয়েও বেশি নিয়ন্ত্রণ কেন চান? এখন ধরুন আপনি একটা 4তলা বিল্ডিং এ উঠলেন, বারান্দায় দাঁড়িয়ে আপনি কথাটা বলছেন, আপনি তো 2-3 তলা পার হয়ে এসেছেন, তো এইখানকার 2-3 তলাটা কোনটা? এখানকার 2-3 তলাটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের যে সময়সীমাটা, এই যে সেই বিখ্যাত জুলাই সনদ। এই জুলাই সনদের ভূমিকায় আপনি দেখুন তারা কি লিখেছে। এখানেই শুভঙ্করের সবচেয়ে বড় ফাঁকেটি আছে। 1971 সালের 25 মার্চ কালো রাতে হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর বর্বরোচিত গণহত্যা শুরু করলে। হানাদার বাহিনী কারা? সেটাই, এবং এই যে যখন আপনি এইভাবে লিখছেন একদম এখানে আরো কিছু আছে এইরকম, আমি বলছি যেটা যে এখানে তো অনেক কিছুই আছে, এবং প্রত্যেকটা আপনার এখানে রাজনৈতিক দল একমত কিনা সেটার পাশে লেখা আছে, কোন কোন রাজনৈতিক দল একমত হয়নি তা লেখা আছে, ধরে ধরে লেখা আছে। এই 84টি সংস্কার প্রস্তাব যখন আপনার এখানে দেওয়া হলো, আপনার মনে হচ্ছে যে বাহ, রাষ্ট্রটার তো খুব চমৎকার একটা সংস্কার করবার একটা দৃঢ় প্রতিজ্ঞ। তারা কারা? ডক্টর ইউনূস, এবং আপনি এখানে দেখুন বদিউল আলম মজুমদার, এমদাদুল হক, মুহিত চৌধুরী, ইফতেখারুজ্জামান ইত্যাদি ভদ্রলোকেরা আছেন, এবং এখানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করারা আছেন। ওনারাই আমাদের সমাজের দণ্ডমুণ্ডের কর্তা, ওনারাই সুজন চালান, ওনারাই ট্রান্সপারেন্সি চালান, ওনারাই এনজিও, ওনারাই সরকার, ওনারাই সব। খেয়াল করুন যে তারা কিন্তু বিরাজনীতিকরণের মধ্যে, এবং 111-এর উদ্যোক্তাদের তারা অনেকেই ছিল, এবং বড় দুটি যে রাজনৈতিক দল আমাদের দেশের, বিএনপি এবং আওয়ামী লীগকে হাতে পায়ে শেকল দেবার অনেক বুদ্ধি তারা এখানে প্রণয়ন করে। রাজনীতিকে শেকল পড়ালে তাদের কি লাভ? তাদের লাভ হচ্ছে যে তাদের যে ধারণাটা বাংলাদেশ সম্পর্কে তারা যেরকম চিন্তা করে যে আমরা তো লেখাপড়া জানি না, আমরা তৃতীয় বিশ্বের দরিদ্র মানুষ, আমরা কি আর যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছি? আমাদের জন্য তো ধর্মাশ্রয়ী একটা সমাজ দরকার। ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, আফগানিস্তান, পাকিস্তান, এই যে এই বিকাশগুলো দেখুন আপনার, এর যে কিন্তু ওনারা নিজেরা তো সেসব দেশে পড়াশোনাও করেন নাই, ওখানে থাকেনও না, এবং সেই জন্যই তো গিনিপিগ তারা ইংল্যান্ডে, গিনিপিগ তারা আমাদেরকে বানাবেন। আমি বলছি আপনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যখন মাজার ভাঙা হলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, 32 নম্বর ভাঙা হলো, অর্থাৎ মব সন্ত্রাস হলো, এই নিয়ে কিন্তু তারা কোনো সার্চ কমিটি করলেন না। তারা তো কথায় কথায় সার্চ কমিটি করেন। বিএনপির বিরুদ্ধে ইতিমধ্যেই তারা 2 মাসে সার্চ কমিটি তৈরি করে ফেলেছেন, এবং বলছেন যে এবার বিএনপির পালা, তাদের আচরণ দেখে মনে হচ্ছে। তাহলে অন্তর্বর্তী তদন্ত কমিটি ওই হলো যখন তারা 18 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক দুঃশাসন করলো, অপশাসন করলো, দুর্বল শাসন করলো, তখন কেন তাদেরকে শ্বেতপত্রের আওতায় আনার বন্দোবস্ত করা হলো না? এমনকি এই যে আমরা সংসদে অধিবেশন দেখছি, অন্তত 12টি কার্যদিবস বা 9 থেকে 12টি কার্যদিবস দেখেছি, বিরোধী দলের 4বার ওয়াকআউট দেখলাম। আমরা তো দেখলাম না বিরোধী দল বলছে যে এই শ্বেতপত্র, আওয়ামী লীগের শাসনের কথা আমরা কম বেশি সবাই জানি, এবং এটা নিয়ে শ্বেতপত্র তৈরি হয়েছে, ইফতিকারুজ্জামান নেতৃত্বে একটা রিপোর্টও হয়েছিল। তো আমরা কেন অন্তর্বর্তীকালীন সরকারের এই যে টিকাদান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যে নানান রকম নিয়ম দুর্নীতি দেখেছি, তার কোনো শ্বেতপত্রের কথা কেউই বলছেন না। সরকারি দল এবং বিরোধী দল কিন্তু এই ব্যাপারে একাট্টা, কারণ তারা একটা প্রীতি ম্যাচের মাধ্যমে নির্বাচন করে এখানে এসেছেন। এই প্রীতি ম্যাচের আরেকটি উদাহরণ হচ্ছে এই জুলাই জাদুঘর। আপনি দেখুন রাজধানীর হৃৎপিণ্ডে 100 বিঘা জমি,
এবং সেটার যে আরো বেশি 1,000 কোটি টাকার এই সম্পত্তি, একটি আন্দোলন, এই আন্দোলন নিয়ে কারো কোনো দ্বিমত নাই। জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, যেমন জাতীয় জাদুঘরে আপনি একটি কর্নার করতেন, সেখানে এটা রাখা যেত, কিন্তু তা না করে কেন এটি করতে হবে? কারণ ওই যে হানাদার বাহিনী যেমন পাকিস্তানের নাম আপনি ভুলিয়ে দিচ্ছেন, আপনি মুক্তিযুদ্ধের নামও ভুলিয়ে দেবেন, কারণ মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে, স্বাধীনতা জাদুঘর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মাথা ব্যথা ছিল না। আগুন ধরানো হয়েছিল, হ্যাঁ আগুন ধরানো হয়েছে এবং সেটা ঠিক করা হয়নি। এই 18 মাসেও সেটা ওভাবে ভেঙে পড়ে আছে স্বাধীনতা জাদুঘর। তাহলে স্বাধীনতা জাদুঘর না, স্বাধীনতা জাদুঘর ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধ জাদুঘর আগুন ধরেছে, কিন্তু ওটা ওভাবে ভাঙেনি। স্বাধীনতা জাদুঘর লন্ডভন্ড হয়ে গেছে এবং সেটা কোটি কোটি টাকা ব্যয় নির্মিত। যখন সংস্কৃতি উপদেষ্টাকে এটা বলা হয়েছে পার্সোনালি বিভিন্ন জায়গা থেকে, ভাই ওটা কি করবেন আপনি, তো জুলাই জাদুঘরের কথা বলছেন, বলে কি যে আমরা একসাথে এতগুলো পারবো না, এতগুলা উইন্ডো আমরা ওপেন করতে পারবো। মুক্তিযুদ্ধ আপনাদের কাছে উইন্ডো হয়ে যায়, আর আপনি জুলাই জাদুঘরে আপনি এই 17 বছরের দুঃশাসনের কথা বলছেন। 17 বছরের দুঃশাসনের এই যে চিহ্নগুলো, সবচেয়ে বড় চিহ্ন কি বানানো দরকার ছিল, যাতে আমাদের এই দেশে আর কখনোই ফ্যাসিবাদ মাথাচাড়া না দিয়ে ওঠে, এই তো। তাহলে আপনার একটা ফ্যাসিবাদ বিরোধী বিশ্ববিদ্যালয়, গণতন্ত্র এবং মানবাধিকার, বাক স্বাধীনতার একটা গবেষণা কেন্দ্র বানাতে পারতেন। আপনাকে ওইখানে 100 লোককে আপনি চাকরি দিয়ে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এটা একটা সম্পূর্ণ দুর্নীতি করা হয়েছে, কিন্তু এই দুর্নীতি নিয়ে কোনো কথা আপনি শুনবেন না। সরকারি দলও বলে না, বিরোধী দলও বলে না। অর্থাৎ আপনি একটা মাঠ তৈরি করেছেন, কথা বলুক আর না বলুক, এটা তো বেআইনি, এটা তো দুর্নীতি। এই বেআইনি পদে তো এইভাবে নিয়োগ দেওয়া যায় না। কারা করবে? এই বিষয়ে কোনো আইন নাই, এই বিষয়ে কোনো আইন নাই, এবং আপনার একের পর এক অনিয়ম করা হয়েছে। অনেক উপদেষ্টা হয়েছেন এরকম ঢুকে পড়ে, এবং সবচেয়ে বড় কথা, এই উপদেষ্টাদের কাদের গণ অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ততা ছিল? ডক্টর ইউনূস তো ফুটবল খেলায় অংশগ্রহণ করেছেন, সম্পৃক্ততা ছিল ফুয়াদের। হ্যাঁ, কিন্তু তারা যখন আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যখন এখানে সমবেত হলাম, এবং তারপরে যখন একটা উদ্দেশ্যে তো অন্তর্বর্তীকালীন সরকার এলো, তারা কি করলো? তারা নিজেদের কিছু এজেন্ডা এখানে যুক্ত করে দিল। সেই এজেন্ডা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী এজেন্ডা। বাংলাদেশের যে একটা চেহারা অসাম্প্রদায়িক, সেই চেহারাটাকে চিরকালের জন্য ধ্বংস করে দিতে হবে। আমেরিকায় পড়াশোনা করলে কি মানুষ এরকম হয়? এরকম তো হয় না। সেটা আমরা দেখতে পেলাম, আমরা তো জানি না, আমরা তো আমেরিকায় পড়াশোনা করি নাই। আমার বন্ধুরা পড়েছে, আপনার বন্ধুরা পড়েছে, আমরা পড়াশোনা করেছে, কিন্তু আমরা যা দেখলাম, আমাদেরকে বোঝানো হলো আমাদের জন্য এটা দরকার। এখন কি দরকার এটা তারা উত্তর দিতে পারবে। আমরা যা দেখেছি, যা পেয়েছি, সেই হিসেবে বলছি যে আমাদের এখানে একটা অনুপস্থিত শক্তির বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছে অন্তর্বর্তী সরকার, এবং সেই ক্ষেত্রে বললেই কিন্তু বলা হবে যে মাহবুব ভাই ৭১-এর চেতনার ব্যবসা করছে। তারপরেও আমি বলবো যে আপনি জামাতকে নির্বাচনে এত গুরুত্বের সাথে অংশগ্রহণ করার সুযোগ দিতে পারেন। জাতীয় পার্টির ক্ষেত্রে আপনি দুই ধরনের নীতি অবলম্বন করেন, নির্বাচনে অংশগ্রহণ করতে দেন কিন্তু সংলাপে অংশগ্রহণ করতে দেন না। আর আওয়ামী লীগের প্রশ্নে এরা তো ফ্যাসিস্ট, আপনি সিদ্ধান্তই নিয়ে নেন। এখন আপনারা যারা অন্যায় করেছে, অবশ্যই অন্যায় করেছে, এতে কোনো সন্দেহ নাই। যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, যেমন জামাত অন্যায় করেছে, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে। জামাত কি আপনি চালনি বলে সুই তোর পেছনে ফুটো, ২০০০ মানুষের হত্যাকাণ্ডের জন্য আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত করবেন, আর জামাতকে আপনি প্রধান বিরোধী দলের আসনে বসিয়ে দেবেন। ৪ থেকে ৭% ভোট কি করে ৩৬% ভোটে পরিণত হয়? সেইটার মাঠ, লেভেল প্লেয়িং মাঠ তৈরি করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমরা বলতে চান যে অন্তর্বর্তী সরকারের মধ্যে লুক্কায়িত এক ধরনের উদ্দেশ্য ছিল, অবশ্যই, এবং সেটা আর লুক্কায়িত ছিল না, সেটা স্পষ্টই হয়ে উঠেছিল। এবং আমরা দেখেছি যে নির্বাচনের আগে তারা যখন নিউ ইয়র্কে যায়, তখনও কিন্তু 2 সদস্যকে তারা নিয়ে যায় বিএনপি জামাতের পাশে, এবং সেই দলটি তখনও নিবন্ধিত হয়নি। প্রধান উপদেষ্টার মুখে আমরা শুনেছি যে এই তরুণরা তো শিক্ষামন্ত্রী হবে, তরুণরা তো এই হবে সেই হবে। অবশ্যই হয়েছেন, একজন তরুণ হয়েছেন, ওই দল থেকে হন নাই আর কি, ওই দল থেকেই হয়েছেন, চিফ হুইপ হয়েছেন। এনিওয়ে, আমরা যেটা বলতে চাচ্ছি যে এই 18 মাসে তুষার ভাই আপনি দেখুন যে এই প্রধান উপদেষ্টা আমাদের অনেক স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু তরুণদেরকে একবারও বলেননি তোমরা পড়াশোনা করো, তোমরা প্রশ্ন করতে শেখো এবং প্রশ্ন করো, জানো। তা না বলে তিনি বলেছেন ফ্যাসিস্ট তো তোমার ঘরেই আছে, ফ্যাসিস্ট তো তোমার গ্রামেই আছে। এই যে একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি তৈরি উনি করে দিয়ে গেলেন এবং ওনার সরকার করে দিয়ে গেলেন, সেইটা কিন্তু আমাদেরকে আগামীতে অনেক বেশি ভোগাবে। এবং তার ইঙ্গিত কিন্তু আমরা এখন দেখছি, বিরোধী দল হুমকি দিচ্ছে যে আমরা রাজপথে সরকার ফেলে দেব। সরকার ফেলে দেবার মতো অবস্থা এখনো কিছুই তৈরি হয়নি। মাত্র 2 মাস বয়সী একটি সরকার, যে হামের টিকা দেয়নি যে এই স্বাস্থ্য উপদেষ্টা, তার ব্যাপারে কোনো কথা না বলে আপনি সমস্ত দায় বিএনপির উপরে চালিয়ে দেবেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না।